ভারতের সবচেয়ে লাভজনক আর সুরক্ষিত ব্যবসা কোনটা? বেশিরভাগই হয়তো বলবেন রিয়েল এস্টেট, তাই না? কিন্তু ধারণাটা একটু পাল্টানোর সময় এসেছে। আজকের দিনে সবচেয়ে বড় ব্যবসাটা হলো শিক্ষা। হ্যাঁ, ঠিকই শুনছেন। শিক্ষার নামে এমন একটা ফ্যাক্টরি চলছে যা লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আর এই সব কিছুই হচ্ছে আমাদের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর নাকের ডগায়। আমার বয়স ২৬। আমি বেকার, আর আমার কাছে এক গাদা ডিগ্রি আছে। এই একটা কথাতেই যেন পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। হাজার হাজার ডিগ্রি আর সার্টিফিকেটের বোঝা নিয়ে বসে থাকা, কিন্তু হাতে চাকরি নেই। শিক্ষাগত যোগ্যতা আর চাকরির বাজারের মধ্যে এই যে বিশাল একটা ফারাক, আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। আর এটা কিন্তু শুধু একজনের গল্প নয়। যখন ডেটাটা সামনে আসে, তখন আসল সংকটটা বোঝা যায়। আর সত্যি বলতে, সংখ্যাটা চমকে দেওয়ার মতোই। ভারতে প্রায় ৪৫% গ্র্যাজুয়েটই বেকার। এটা একটা জাতীয় সংকট, যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ে পড়াশোনা শেষ করেও কর্মহীন জীবন কাটাতে বাধ্য হচ্ছে। তো প্রশ্ন হলো, এই পরিস্থিতিটা তৈরি হলো কিভাবে? এর আসল কারণটা লুকিয়ে আছে আমাদের উচ্চ শিক্ষা ব্যবস্থার মধ্যেই। এমন একটা সিস্টেম যা মারাত্মক প্রতিযোগিতার জন্ম দেয়, আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে ফুলে ফেপে উঠছে প্রাইভেট সংস্থাগুলোর ব্যবসা। পুরো সিস্টেমটা একটা ফানেলের মতো কাজ করে। এই ফানেলটা ঠিক কেমন আসুন একটু দেখি। প্রতি বছর প্রায় ২ কোটি ছাত্রছাত্রী এন্ট্রেন্স পরীক্ষা দেয়, ভাবা যায়? কিন্তু দেশের টপ সরকারি কলেজগুলোতে সিট আছে কত? মাত্র ৬ লক্ষের মতো। সোজা হিসাব, বাকি ৯৭% ছেলেমেয়ে সিস্টেম থেকে ছিটকে বেরিয়ে যায়। আর এর মানে কিন্তু এই নয় যে তারা অযোগ্য বা ফেল করেছে। আসল কথাটা হলো, আমাদের সিস্টেমের কাছেই এদের জায়গা দেওয়ার মতো যথেষ্ট ভালো কলেজ বা সিট নেই। তাহলে এই যে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী, এই ৯৭%, এরা যায় কোথায়? পড়াশোনা তো আর থামিয়ে দিতে পারে না। আর ঠিক এখানে এন্ট্রি নেয় প্রাইভেট ইউনিভার্সিটি আর কলেজগুলো। এরা এই এনর্ম চাহিদাকে একটা বিরাট ব্যবসায়িক সুযোগ হিসাবে দেখে। আজকের অবস্থাটা ভালো করে বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। মানে দেখতে হবে যে ঠিক কিভাবে আর কেন প্রাইভেট সংস্থাগুলোকে এডুকেশন সেক্টরে আসার অনুমতি দেয়া হয়েছিল। এর শুরুটা হয়েছিল ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি দিয়ে। এরপর ১৯৯২ সালে দেশে যখন আইটি বুম আসে, সেই চাহিদা মেটাতে সেলফ ফাইন্যান্সিং কলেজগুলোকে ছাড়পত্র দেওয়া হলো। কিন্তু আসল খেলাটা বদলে যায় ২০০৩ সালে। ইউজিসির নতুন নিয়ম প্রাইভেট সংস্থাগুলোকে নিজেদের ইউনিভার্সিটি খোলার রাস্তায় খুলে দেয়। ব্যাস, এভাবে শিক্ষা ধীরে ধীরে একটা পাবলিক সার্ভিস থেকে প্রাইভেট বিজনেসে পরিণত হলো। বড় বড় রাজনীতিবিদ আর রিয়েল এস্টেট ব্যবসায়ীরা একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিলেন। সেটা হলো, ভারতের শিক্ষা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে মন্দা বা রিসেশন কখনো আসে না। কারণ বাবা মায়েরা দরকার পড়লে জমি বিক্রি করেও সন্তানের পড়াশোনার খরচ যোগান। আর এই পলিটিক্স আর রিয়েল এস্টেটের জুটিটা খুবই মারাত্মক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মকানুনকে বুড়ো আঙ্গুল দেখানো যায়, আর রিয়েল এস্টেটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খালি জমিতে কাচের ঝাঁ চকচকে বিল্ডিং বানিয়ে নাম দিয়ে দেওয়া যায় বিশ্ববিদ্যালয়। চলুন এবার দেখি এই প্রতিষ্ঠানগুলো মার্কেটিংটা করে কিভাবে। মানে কিভাবে তারা ছাত্রছাত্রীদের একটা স্বপ্নের জাল বুনে দেখায়, যা আসলে একটা ফাঁদ ছাড়া আর কিছুই না। এদের সবচেয়ে বড় হাতিয়ার হল 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কিন্তু এর পেছনের আসল খেলাটা বুঝতে হবে। প্রথমত, একটা এলিজিবিলিটি ক্লজ বা যোগ্যতার শর্ত থাকে, যা দিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীকে প্লেসমেন্টের দৌড় থেকে শুরুতেই বাদ দিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত, কোনো ছাত্র যদি নিজের চেষ্টায় ক্যাম্পাসের বাইরে ভালো চাকরি পায়, কলেজ কিন্তু নির্লজ্জভাবে সেটা ক্রেডিট নিয়ে নেয়। আর তৃতীয়ত, বিনা বেতনের ইন্টার্নশিপ বা কন্ট্রাকচুয়াল কাজকেও ফুল টাইম প্লেসমেন্ট হিসাবে দেখিয়ে সংখ্যাটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়। প্লেসমেন্টের এই মিথ্যেটা ধীরে ধীরে যখন ফাঁস হতে শুরু করল, তখন এই ইউনিভার্সিটিগুলো নিজেদের প্রচারের জন্য একটা নতুন অস্ত্র খুঁজে বের করল। আর সেটা হলো পেটেন্টের খেলা। এটা ভারতে ইনোভেশন বা গবেষণার ধারণাকেই একটা হাসির খোরাক করে তুলেছে। এই পেটেন্টের খেলাটা যে ঠিক কতটা অদ্ভুত, ডেটাটা দেখলেই বোঝা যায়। দেখুন, একদিকে দেশের সবকটা আইআইটি মিলিয়ে গত ৫ বছরে ফাইল করেছে প্রায় ৬,৫০০ পেটেন্ট, যার মধ্যে 43% অ্যাপ্রুভড হয়েছে। অন্যদিকে গালগোটিয়াস ইউনিভার্সিটির মতো একটা প্রাইভেট ইউনিভার্সিটি একাই ফাইল করেছে ২,০০০-এর বেশি, কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে কটা জানেন? মাত্র ২টো।
হ্যাঁ, মাত্র 2টো। কারণটা খুব সিম্পল। আমাদের দেশের র্যাঙ্কিং সিস্টেম দেখে কটা পেটেন্ট ফাইল হলো, কটা অ্যাপ্রুভড হলো সেটা নয়। আর এই সিস্টেমের ফাঁক গলেই এরা নিজেদের র্যাঙ্কিং বাড়িয়ে নিচ্ছে। বেশ, এই পুরো বিজনেস মডেলটার ফল কি হচ্ছে? ছাত্রছাত্রী আর দেশের ওয়ার্কফোর্সের ওপর এর প্রভাবটা ঠিক কতটা মারাত্মক? আসুন এবার সেই আসল সংকটটা নিয়ে কথা বলি। রিপোর্ট বলছে প্রতি 10 জন সাধারণ গ্র্যাজুয়েটের মধ্যে মাত্র 1 জন চাকরি করার মতো যোগ্য। তার মানে কি দাঁড়ালো? আমাদের শিক্ষা ব্যবস্থা ডিগ্রি তো তৈরি করছে বটে, কিন্তু যে স্কিল বা দক্ষতা চাকরির জন্য দরকার সেটা দিতে পুরোপুরি ব্যর্থ। এর একটা মস্ত বড় কারণ হল ভালো শিক্ষকের অভাব। ভাবুন তো, দেশের ইউনিভার্সিটিগুলোতে 50%-এরও বেশি শিক্ষকের পদ খালি পড়ে আছে। শেখানোর লোকই যদি না থাকে, তাহলে শিক্ষার মান ভালো হবেটা কি করে? আর এর ফল হল আন্তর্জাতিক স্তরে আমাদের মুখ থুবড়ে পড়া। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের সেরা 100 তালিকায় ভারতের একটাও ইউনিভার্সিটি নেই। কোটি কোটি ছাত্র, হাজার হাজার কলেজ, কিন্তু বিশ্বমানের একটাও নয়। সত্যি বলতে এগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান না বলে রিয়েল এস্টেট প্রজেক্ট বলাই ভালো। এখানে ছাত্রছাত্রীরা হলো কাস্টমার, ডিগ্রি হলো প্রোডাক্ট, আর ওই ঝাঁ চকচকে বিল্ডিংগুলো হলো কাস্টমার টানার টোপ। শিক্ষার যে আসল উদ্দেশ্য, সেটাই এখানে কোথাও যেন হারিয়ে গেছে। তাহলে এই জটিল পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? একজন সাধারণ মানুষ হিসেবেই বা কী করণীয়, আর সরকারেরই বা কী করা উচিত? চলুন এবার সমাধানের পথটা খোঁজা যাক। ছাত্রছাত্রী আর অভিভাবকদের জন্য এখানে একটা ছোট্ট চেকলিস্ট আছে। প্রথমত, ব্রোশারের চাকচিক্য দেখে বিশ্বাস করবেন না। নিজে গিয়ে কলেজের বাস্তব পরিস্থিতিটা দেখুন। দ্বিতীয়ত, ওই কলেজের পুরনো ছাত্রছাত্রী বা অ্যালামনাইদের সঙ্গে কথা বলুন, তাদের অভিজ্ঞতা শুনুন, ফ্যাকাল্টিদের কোয়ালিফিকেশন আর ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা যাচাই করুন। আর সবচেয়ে জরুরি হল, শুধু ডিগ্রির পেছনে না ছুটে আসল দক্ষতা বা স্কিল অর্জনের উপর জোর দেওয়া। তবে আসল দায়িত্বটা তো সরকারেরই। এই সিস্টেমটাকে ঠিক করতে হলে কিছু কড়া পদক্ষেপ নিতেই হবে। যেমন, প্লেসমেন্টের ডেটার কঠোর আর ইন্ডিপেন্ডেন্ট অডিট বাধ্যতামূলক করতে হবে। যে কলেজগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাব, তাদের স্বীকৃতি বাতিল করতে হবে। আর র্যাঙ্কিং সিস্টেমটাকে বদলাতে হবে, যাতে ফাইল করা পেটেন্টের সংখ্যার চেয়ে অ্যাপ্রুভড পেটেন্টের কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সব শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের লক্ষ্যটা কি? শুধু একটা ডিগ্রি জোগাড় করা, নাকি আসল দক্ষতা অর্জন করা? শিক্ষার আসল উদ্দেশ্য নিয়ে আমাদের সবারই এখন গভীরভাবে ভাবার সময় এসে গেছে।